নেক্সট পরের ক্লাস থেকে আশা করি আর এই প্রবলেমটা থাকবে না। আজকের ক্লাসটাই হয়তো একটু প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে একটু শেক করতে পারে, তবে রাতের ক্লাস থেকেও আমি আশা করি কোনো প্রবলেম থাকবে না। তো এখন দেখুন আমরা এই সংখ্যাগুলাই চেক করব, এই সংখ্যাগুলো আমরা কিভাবে পাবো, এই সংখ্যাগুলা পাওয়ার ওয়েটা কি, এই সংখ্যাটা আমরা কিভাবে চেক করতে পারি সেটা হচ্ছে এখন আমি দেখব। তো ফার্স্ট কথা হচ্ছে আমরা অমূলদ সংখ্যাটা কিভাবে বের করব। দেখুন যত রুট ওভার দিয়ে প্রাইম নাম্বার আছে না, মৌলিক সংখ্যা, যেমন √2, √3, √5, √7, এগুলাই হচ্ছে কি, এগুলাই হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন এটা হচ্ছে আপনি একটু এইভাবে লিখে রাখতে পারেন, 1 নাম্বার, এটা হচ্ছে আপনার নোট। অমূলদ সংখ্যা কিভাবে বের করে, রুট ওভারের ভিতর যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, মৌলিক সংখ্যা থাকে, তাহলে সেটা কি হবে, অমূলদ সংখ্যা হবে। রুট ওভারের ভিতর যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে, অমূলদ সংখ্যা হবে। এখন একটা প্রশ্ন থাকবে, মৌলিক সংখ্যা আমি কিভাবে চিনবো, সেটা চিনার একটা ওয়ে আছে, সেটা অবশ্যই আমি পরে দেখাবো। তাহলে আমি ফার্স্ট টাইপ 1 আমি পড়তেছি। টাইপ 1 এ হচ্ছে আমি অমূলদ সংখ্যাটা পড়তে চাচ্ছি। অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা, কোনটি অমূলদ আর কোনটি মূলদ, আমি টাইপ 1 এ এই জিনিসটা দেখব, কোনটি মূলদ আর কোনটি অমূলদ। তাহলে আমি ফার্স্ট চেক আপ করবো অমূলদ সংখ্যা কিনা, যদি চেক আপ করে দেখি অমূলদ সংখ্যা তাহলে তো আমি বলে দিব এটা অমূলদ, আদারওয়াইজ সেটা কি হবে, মূলদ সংখ্যা হবে। এখন মৌলিক সংখ্যা চেনার উপায় সেটা আমরা একটু পরে দেখব। তাহলে ফার্স্টে আমরা বুঝলাম এরকম যদি প্রাইম নাম্বার থাকে, মানে যেই সংখ্যাগুলোকে, এই যে এটাকে আপনি যদি ক্যালকুলেটরে দেন না, তাহলে দেখবেন একদম দশমিকের পর অসীম পর্যন্ত মান আসতেছে। এটাকে যদি আপনি ক্যালকুলেটরে দেন দেখবেন দশমিকের পরে অসীম পর্যন্ত মান আসতেছে। তবে আমি আপনাকে বলবো √2 এবং √3 এই দুইটার মান একটু মুখস্থ করে রাখবেন। এই দুইটার মান কিন্তু মুখস্থ রাখা কেন দরকার জানেন, অনেক সময় আমরা হাত দিয়ে ক্যালকুলেশন করব, তখন আমাদের এই মানটা লাগবে। তাহলে √2 এর মান কত, 1.414। দেখুন ও এই যে 14 মানে √2 এর মানটা আপনি এইভাবে মনে রাখেন, 14 এর এই যে 14 একের পরে একটা দশমিক দিয়ে দেন, তাহলেই হবে। √2 এর মানটা আপনার এইভাবে মনে থাকবে, 14 তারপরে হচ্ছে এটা দিয়ে দেন। এটা কেন আসলে আমি কেন শিখাচ্ছি, এর কারণ হচ্ছে এটা আমাদের অনেক সময় লাগবে, এটা একটু মুখস্থ রাখতে হবে। এই জন্য √3 এর মান হবে 173। তাহলে 173 মানে হচ্ছে যে 1 এর পরে কি দিয়ে দেন, একটা দশমিক দিয়ে দেন, এইভাবে একটু মনে রাখতে পারেন। এখন দেখুন আমরা যদি এরকম অসীম পর্যন্ত যে মানগুলো আসে দশমিকের পর, এগুলা কিন্তু শেষ হবে না, আপনি ক্যালকুলেটর দিলে এগুলা চলতে থাকবে, এগুলা দশমিকের পর একদম অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এরকম দশমিকের পর অসীম পর্যন্ত চলতে থাকলে যেগুলাকে পুনঃপুনিক করা যায় না সেগুলাই কি হবে, সেগুলাই হচ্ছে অমূলদ সংখ্যা হবে। 1 নাম্বার কথা, রুটের উপর রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকলে সেটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। 2 নাম্বার, পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 3.1416, 3.1415925, এই যে এই মানটা 26 মনে হয় মেবি, আচ্ছা 26, এই মানটা চলতে থাকবে একদম অসীম পর্যন্ত, এটা অনেক বড় একটা মান। এই পাইয়ের মান এটা হচ্ছে কি সংখ্যা, এটাও হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে এর মান, এর মান অর্থাৎ 3, অর্থাৎ এই যে এর মান, এই এর মানটাও কি অমূলদ সংখ্যা। এই এর মানটা আপনার মুখস্থ রাখা দরকার, এই এর ভ্যালুটাও আপনি একটু মুখস্থ রাখবেন। 2.71 অর্থাৎ 271, অর্থাৎ এই 2 এর পরে দশমিক দিয়ে দিবেন। তাহলে এইটাই মূলত অমূলদ সংখ্যা। আমার চিনার ওয়ে হচ্ছে 3টা, আমি চেক করব √এর ভিতরে মৌলিক সংখ্যা কিনা, সেটা অমূলদ সংখ্যা, পাইয়ের মান অমূলদ সংখ্যা, এর মান অমূলদ সংখ্যা, এই 3টা মানই অমূলদ সংখ্যা। এই 3টা ব্যতীত আর বাকি সবগুলাই হচ্ছে কি মূলদ সংখ্যা। আর যদি কোথাও আই পাই সেটা জটিল সংখ্যা, সেটা আর একটা ভিন্ন জিনিস। কারোর সাথে আই থাকলে আমরা বুঝবো জটিল সংখ্যা। এই 4টা জিনিস বাদে আর বাকি সবগুলা সংখ্যাকেই p/q আকারে নেওয়া যাবে। তাহলে যেই সংখ্যাকে p/q আকারে নেওয়া যায় না সেটাও কিন্তু অমূলদ সংখ্যা, যেটাকে p/q আকারে নেওয়া যায় না সেটাও হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা এখন হচ্ছে আমরা
এই অমূলদ সংখ্যা থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, এগুলো একদম ইজি প্রশ্ন, এগুলো আর আমার দেখানো লাগবে না, আমি জটিল জটিল প্রশ্নগুলো দেখাবো। এখন আমরা টাইপ 2 এ চলে যাই। আমাদের টাইপ 2 এ হচ্ছে আমরা অঙ্ক নিয়ে পড়বো, অঙ্ক বা ডিজিট। আমাদের আসলে আমরা যে ভাষায় কথা বলি বা আমরা যে ভাষাটা ব্যবহার করি এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। আমরা সংখ্যা পদ্ধতি, বিশেষ করে ইন্টারে যারা পড়ে এসেছেন আইসিটি, দেখবেন নাম্বার সিস্টেম রয়েছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এটার কিন্তু চ্যাপ্টার 2 এ আমি রেখেছি, সেটার কিন্তু ক্লাস অবশ্যই নিব। তো আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমটা দেখি। মূলত ডেসিমাল অর্থাৎ দশমিক, এর ভিত্তি হচ্ছে 10। ভিত্তি 10 মানে হচ্ছে আমরা 10টা অঙ্ক ব্যবহার করি, অঙ্ক বা ডিজিট, আমরা 10টা অঙ্ক বা ডিজিট ব্যবহার করি। তাহলে এর ভিত্তি কত? ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10। এই 10টা অঙ্ক বা ডিজিট, এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা অঙ্ক বা ডিজিট আমরা ব্যবহার করি, এই 10টা অঙ্ক বা ডিজিটই হচ্ছে ভিত্তি কার? ডেসিমাল নাম্বার সিস্টেমের। এখন কথা হচ্ছে এই 10টা অঙ্ক বা ভিত্তি আসলে কিভাবে আসছিল? এই যে আমাদের দিকগুলো আছে না, দিক থেকে আসছে। আমরা যদি একটু চিন্তা করি, এটা কি দিক? পূর্ব দিক। এই পূর্ব থেকে শুরু, আমরা পূর্বটাকে আমরা 0 বলতে পারি, পূর্ব। তারপরে এই যেটা কি? উত্তর। এটা হচ্ছে পশ্চিম অর্থাৎ পশ্চিম, আর এটা হচ্ছে দক্ষিণ। এখন এইটা হচ্ছে 4টা দিক গেল। এরপরে এই কর্নার তো একটা দিক আছে, অর্থাৎ এই যে কর্ণ বরাবর, মানে এই যে কোণাটা, এই যে এই 4 কোণার যে কোণাটা, এই কোণাও তো একটা দিক। এটাকে অনেকে বলতে পারে উত্তর পূর্ব, কিন্তু এটার আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে ঈশান। দীর্ঘ ই, মদিনা শাইকার শাহ, মূর্ধন্য, ঈশান। আর এটা এই যে এই দিকে, এটার নাম দিব আমরা কি? বায়ু। আর এটার নাম হচ্ছে, ওইটা ঈশান, বায়ু, আর হচ্ছে নৈঋত্য। এগুলা মনে রাখার দরকার নাই, এগুলা হচ্ছে জাস্ট আপনাকে জানানোর জন্য। আর এই নামটা হচ্ছে অগ্নি, যে আসলে সংখ্যাটা কিভাবে আসলো, এগুলো আসে না বেশি একটা। আর উপর দিকে, এই যে যেমন এই যে বাহিরের দিক থেকে, অর্থাৎ এটা তো উপরের দিকে আছে, এটা হচ্ছে ঊর্ধ্ব, আর নিচের দিকে হচ্ছে অধ। তাহলে নিচের দিকেরটা আমরা বলতে পারি অধ, আর উপরের দিকে যেটা আসতেছে সেটা হচ্ছে কি? ঊর্ধ্ব। তো একটু চিন্তা করেন এইটার নাম্বারটা কিভাবে হবে? এই পূর্ব থেকে শুরু হবে, পূর্ব হচ্ছে 0, তারপর ঈশান 1, তারপর উত্তর 2, তারপর হচ্ছে বায়ু 3, পশ্চিম হচ্ছে 4, 5, 6, আচ্ছা এইভাবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে ঊর্ধ্ব হচ্ছে 9, অধ হচ্ছে 8, তার মানে এইভাবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে 10টা অঙ্ক বা ডিজিট। এটা থেকেই সংখ্যার ধারণা করা হয় পরবর্তীতে। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই অঙ্ক বা ডিজিটের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট হচ্ছে এই শূন্য। এই শূন্যটা আপনাকে জানতে হবে একদম বিস্তারিত। এই শূন্যের থেকেই কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। তাহলে এই শূন্যটাই হচ্ছে কি আমাদের এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট। তো এইখানের এই শূন্যটা আপনাকে একটু বিস্তারিত জানতে হবে। শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন কে? আমি শূন্য দিয়ে একটু বৈশিষ্ট্য লিখতেছি। শূন্য এর বৈশিষ্ট্য, শূন্য এর বৈশিষ্ট্য, দেখুন এটা আপনাকে জানা থাকা লাগবে। শূন্য এর বৈশিষ্ট্য, শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন কে আর আবিষ্কার করেন কে? দেখুন এই যে আবিষ্কার, আমরা আবিষ্কারটা একটু আগে লিখি কারণ আবিষ্কারটাই গুরুত্বপূর্ণ। আবিষ্কার হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট, দেখুন এই যে আবিষ্কার আর আর্যভট্ট একটা নামের কিন্তু মিল আছে, এই কনফিউজড হওয়া যাবে না। আর্যভট্ট মানে হচ্ছে আবিষ্কার, একটু মিল আছে কিন্তু নামের। আর হচ্ছে আমরা যদি এখন ধারণা দেন, ধারণা দেওয়া আর আবিষ্কার করা কিন্তু দুই জিনিস। কিরকম? ধারণা মানে হচ্ছে ধরুন এরকম কিছু থাকতে পারে, শূন্য হইতে পারে,
বা শূন্যের জায়গায় অন্য কিছু দেওয়া যেতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা তৈরি করছে। আর আবিষ্কার হচ্ছে একদম চিত্র আঁকাইয়া এটার ব্যবহার, এটা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কি কি কাজে ব্যবহার করা যাবে সেটা। তাহলে আর্যভট্টের অবদানই সবচেয়ে বেশি। ধারণা তো অনুমান অনেকেই অনেক কিছু করতে পারে। ধারণা দেন হচ্ছে ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত এদের জন্মসালটা মোটামুটি দরকার নাই, জন্মসাল এরপরে যদি কেউ একটু মুখস্থ রাখতে পারেন। আচ্ছা, আমি কি এখানে ভুল করছি? মেবি মনে হচ্ছে ভুল হচ্ছে, কারণ হচ্ছে আবিষ্কার আর্যভট্ট না, আবিষ্কার হচ্ছে অন্য কেউ। আবিষ্কার হচ্ছে ব্রহ্মগুপ্ত আবিষ্কার, আর ধারণা দিছে আর্যভট্ট। এই জায়গায় মেবি আমি ভুল করতেছিলাম। আর্যভট্ট ধারণা দিছে আর্যভট্ট, আর আবিষ্কার হয়েছে ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত, হ্যাঁ সরি, এই জায়গাতে আমি ভুল করতেছিলাম। আবিষ্কার হচ্ছে ব্রহ্মগুপ্ত। এই যে আবিষ্কার, এইখানে আমার একটু ভুল হচ্ছে, এই যে এই জায়গায় বিষ্কার থেকে আমরা ব্রহ্মগুপ্ত মনে রাখতে পারি। আর ধারণা, ধারণা মানে হচ্ছে আর্যভট্ট, অর্থাৎ আদি যুগের, মানে আদিরাই তো ধারণা দিয়ে গেছে। ওই যে আর্য প্রজাতি বা আর্য জাতি, ওই চিন্তা থেকে আর্যভট্ট। এই জায়গাটাতে একটু ঝামেলা আছে, আমি নিজেও কনফিউজড হয়ে যাই, তো আপনি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। দেখুন, আর্যভট্ট আর হচ্ছে ব্রহ্মগুপ্ত, এই জায়গাটাতে কনফিউজড হওয়া যাবে না। আবিষ্কার হচ্ছে ব্রহ্মগুপ্ত, আবিষ্কার হচ্ছে ব্রহ্মগুপ্ত, আর ধারণা দিছেন কে? আর্যভট্ট। আচ্ছা, বানানগুলো একটু দেখে নিবেন, আপনার বইয়ে আছে, অবশ্যই আছে। আর কখনো কোনো কিছু ভুল হলে সেটা অবশ্যই আপনি বইয়ের সাথে কিন্তু মিলাবেন, মিলিয়ে তারপরে হচ্ছে আমাকে এসএমএস দিবেন বা আমাকে স্ক্রিনশট দিবেন, তাহলে আমি কিন্তু শিওর হয়ে যেতে পারবো আমি কি আসলে ভুল করেছিলাম নাকি আপনার বইটাতেও ভুল আছে। অনেক সময় বইয়েও কিন্তু অনেক সময় ভুল থাকে। আমি দেখা গেছে বোর্ডে অনেক সময় পড়ানোর সময় দেখা গেছে একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অবশ্যই সংশোধন করে দেব, আমি যখন পরবর্তীতে দেখবো অবশ্যই সংশোধন করে দেব ভুল করলে। আর আবিষ্কার ব্রহ্মগুপ্ত, আর হচ্ছে ধারণা আর্যভট্ট, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, এটা একদম শিওর। এবং এই ব্রহ্মগুপ্তর আমরা জন্মসাল এবং আর্যভট্টর জন্মসাল যদিও আসে না, কিন্তু তারপর একটু মনে রাখতে পারেন। এটা হচ্ছে 475 থেকে 550, আর এটা হচ্ছে 598 থেকে 665। আমার নিজেরও মনে নাই আসলে এদের জন্মসালগুলা, জাস্ট আমার খাতায় লিখা আছে, তবে আপনার এটা মনে রাখার দরকার নাই, কারণ এটা আসবে না। এখন দেখুন, শূন্য সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ কথা, যেটা মনে রাখতে হবে, যেটা ভুল করা যাবে না, সেটা একটু লিখি। শূন্যের বৈশিষ্ট্য, আর ধারণা টারণা তো বাদ, শূন্যের বৈশিষ্ট্যটা দেখি। 1 নাম্বার হচ্ছে শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা। 1 নাম্বার কথা হচ্ছে শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, শূন্য পূর্ণ সংখ্যা। 2 নাম্বার কথা, এই 2 নাম্বার কথা, শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। 1 নাম্বার কথা পূর্ণ সংখ্যা, 2 নাম্বার কথা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক। আর শূন্য অবজ্ঞা সূচক নাম্বার, অবজ্ঞা, অবজ্ঞা সূচক বা অবজ্ঞা জ্ঞাপক, একই কথা, অবজ্ঞা জ্ঞাপক নাম্বার। এই 3টা কথা তো মনে রাখবেনই। শূন্য একটা পূর্ণ সংখ্যা, শূন্য একটা অঋণাত্মক সংখ্যা, অবজ্ঞা জ্ঞাপক নাম্বার। এবং এই অবজ্ঞা জ্ঞাপক নাম্বারটাকেই আমরা সাহায্যকারী নাম্বার বলি, সাহায্যকারী সংখ্যা, সাহায্যকারী সংখ্যা বলি। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই 3টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এবং শূন্যের ব্যবহার, বৈশিষ্ট্য, এবং আমরা যদি ব্যবহার চিন্তা করি, এই ব্যবহারটা তো আপনি জানেন আশা করি, তারপর আমি আবার দেখাচ্ছি। এই ব্যবহারটা আপনাকে জানতে হবে। শূন্য যদি আমরা কোনো কিছুর সাথে যোগ করি, 1 নাম্বার কথা, যোগের ক্ষেত্রে সেটা শূন্যই হয়। 0 + 5 কত হবে? 0। 0 + 8 0, 0 + 1 কোটি, সরি সরি, 0 না, 0 প্লাস, আমি গুণেরটা চিন্তা করতেছি, 0 + 5 মানে 5। শূন্যর কিন্তু কোনো দাম নাই এই জায়গায়। শূন্য যদি আমরা যোগের ক্ষেত্রে ব্যবহার করি, শূন্যের কোনো দাম নাই, আমরা জাস্ট গুণের ক্ষেত্রে শূন্য হয়ে যাবে। শূন্যর সাথে যাই যোগ করি কিনা
যা আছে তাই হবে, শূন্যের সাথে যদি আমি 1 কোটি যোগ করতাম তাহলে ওইটাই হবে। তাহলে 2 নাম্বার কথা বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে কি হবে, এই যে 0 -5, তাহলে এই যে -5টাই হবে। আসলে যোগ বিয়োগে শূন্য কিছু যায় আসে না, কিন্তু গুণ এবং ভাগে কিন্তু যায় আসে অবশ্যই। এই 3 নাম্বার, শূন্য দিয়ে যদি আমরা গুণ করি, গুণের ক্ষেত্রে একটু চিন্তা করুন, শূন্য দিয়ে যার সাথেই গুণ করি না কেন সেটা কি হবে, শূন্য হবে। শূন্য দিয়ে যার সাথেই গুণ করি না কেন, এই 1 কোটির সাথে গুণ করলেও সেটা কি হয়ে যাবে, শূন্য হবে। তাহলে ভাগের ক্ষেত্রে দেখুন দুইটা সিস্টেম, আমরা যুগের ক্ষেত্রে শূন্য যায় আসে না, গুণের ক্ষেত্রে শূন্যই মেইন জিনিস, শূন্যই হবে, শূন্যই প্রধান। এবং আমরা যদি এখন ভাগের ক্ষেত্রে চিন্তা করি, ভাগের ক্ষেত্রে দুইটা সিস্টেম, একটু চিন্তা করে দেখুন। ভাগের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে শূন্য দিয়ে ভাগ, আর একটা হচ্ছে শূন্য কে ভাগ। আমরা শূন্য কে, এই যে শূন্য কে ভাগ করতেছি, এই যে শূন্য কে 5 দিয়ে ভাগ করতেছি, বা এই শূন্য কে 10 দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ এই যে শূন্যটাকে আমরা কি করতেছি, ভাগ করতেছি, অর্থাৎ এই শূন্য হচ্ছে ভাজ্য, এই যে মাঝখানে যেটা থাকে সেটা ভাজ্য। তাহলে শূন্য কে ভাগ, শূন্য কে মানে কি, শূন্য ভাজ্য যখন, তখন কি হবে, এটা অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ অসংজ্ঞায়িত, ইনআইডেন্টিফাই, অর্থাৎ অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করবেন, এটা হচ্ছে ইনআইডেন্টিফাই, মানে অসংজ্ঞায়িত, নির্ণয় করা যায় না, অনির্ণয়, আপনি এটাও লিখতে পারেন, অনির্ণয়। অর্থাৎ আপনি একটা জিনিস মনে রাখেন, শূন্যকে ভাগ করা যায় না, শূন্যকে ভাগ করা যায় না। এটার একটা প্রশ্ন থাকতে পারে, কেন ভাগ করা যায় না? আপনি একটু চিন্তা করেন, আপনার কাছে 10 টাকা থাকলে আপনি 5 জনের ভিতরে ভাগ করে দিতে পারবেন, এটা ইজিলি পারবেন। কিন্তু আপনার কাছে টাকাই নাই, 0 টাকা, এখন আপনি 10 জনের কাছে ভাগ করে দিবেন কিভাবে, কাকে কয় টাকা দিবেন? আপনার কাছে যদি 1 টাকাও থাকতো, 10 জনের কাছে কিন্তু ভাগ করে দিতে পারতেন 10 পয়সা করে। আপনার কাছে যদি 1 পয়সাও থাকতো, এইটাও কিন্তু 10 জনের ভিতরে ভাগ করে দিতে পারতেন, সেন্ট আকারে, দশমিক আকারে। এখন যদি আপনার কাছে 0 টাকা থাকে, আপনি কি কারো কাছে ভাগ করে দিতে পারবেন? পারবেন না। তখনই হচ্ছে ইনআইডেন্টিফাই, অনির্ণয়, অসংজ্ঞায়িত, এটাই আসবে। আর হচ্ছে শূন্য দিয়ে ভাগ, আচ্ছা আমি মনে হয় ভুল পড়াচ্ছি আপনাদেরকে আজকে, মোটামুটি অনেকটা চাপে ছিলাম আপনাদের এই লাইভ ক্লাসটার আয়োজন করার জন্যই। আসলে এই যে এই জায়গায় দুইটা কনফিউজড, আমি নিজেই কনফিউজড হয়ে গেছে। একটা বিষয় হচ্ছে এখানে মনে হয় মেবি ভুল হচ্ছে, ক্যামেরার ব্যাটারিও মনে হয় শেষ হয়ে গেল। আচ্ছা ওয়েট, আমি আবার ব্যাটারিটা লাগাচ্ছি। হ্যাঁ, আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছিল ক্যামেরার, তো এটা আবার লাগিয়ে নিলাম। তো সরি। তো এখন দেখুন এই জায়গায় আমি কনফিউজড হয়ে গেছি, তো আপনাদের কনফিউজটা একটু দূর করে দেই। আমি আসলে রাতে ঘুমাই নাই, তো এই জন্য অনেকটা প্রেশার প্রেশার ফিল করতেছি লাইভ ক্লাসেও, তো এই জন্য হয়তো ভুল হতে পারে, সেটা অবশ্যই সংশোধন করে দেব। দেখুন এই কনফিউজড হলে আপনি এটাকে দূর করবেন কিভাবে, আমি বলতেছিলাম শূন্যকে ভাগ, যেমন হচ্ছে কি, এই শূন্যকে আমি যদি 10 দিয়ে ভাগ করি এটা কত হবে, আর হচ্ছে এই যে শূন্য দিয়ে যদি আমি 10কে ভাগ করি এটা কত হবে, মানে হচ্ছে এই যে এটা শূন্যকে 10 দিয়ে ভাগ, আর আরেকটা হচ্ছে 10কে শূন্য দিয়ে ভাগ। দেখুন এই দুইটার ভিতরে এইটার রেজাল্ট হচ্ছে 0 আর এইটার রেজাল্ট হচ্ছে ইনফিনিটি, এই যে এইটা মনে রাখতে হবে। যেমন আরেকটু ক্লিয়ার করে বলি, যদি আমরা এই যে এইটা, এই যে আমি যেভাবে বাহ্য বলতেছিলাম, অর্থাৎ আপনি একটু এইভাবে মনে রাখবেন, একটু একটু সহজ কথা আমি বলে দেই। যেমন হচ্ছে শূন্য যদি নিচে থাকে তাহলে সেটা হবে ইনফিনিটি, শূন্য নিচে মানে শূন্য দিয়ে ভাগ, অর্থাৎ
শূন্য দিয়ে ভাগ করা যাবে না। যেমন হচ্ছে আপনার কাছে 10 টাকা আছে, আপনি মানুষের কাছে ভাগ করে দিবেন, কিন্তু একজন মানুষও নাই, তো ওই ক্ষেত্রে তো আর আপনি ভাগ করে দিতে পারতেছেন না, অর্থাৎ ইনআইডেন্টিফাই, অর্থাৎ শূন্য দিয়ে ভাগ করা যায় না, শূন্য দিয়ে ভাগ করা যায় না, শূন্য দিয়ে ভাগ করা যায় না। এটা আবিষ্কার করছে কে? এই শূন্য দিয়ে যে ভাগ করা যায় না, এটা পিথাগোরাসই আবিষ্কার করছে, পিথাগোরাস। তো শূন্য দিয়ে কিন্তু ভাগ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর শূন্যকে ভাগ করা যায়, সেটা শূন্য হয়। শূন্যকে যদি আমি 500 দিয়ে ভাগ করি তাহলে সেটা শূন্য হয়, অর্থাৎ নিচে যদি শূন্য থাকে তাহলে সেটা কিন্তু সমস্যা, আর নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা সমস্যা না, সেটাকে আবার শূন্য লেখা যাবে। কিন্তু এইরকম 500কে যদি আমি শূন্য দিয়ে ভাগ করতাম তাহলে সেটা ইনফিনিটি হয়ে যেত, অর্থাৎ ইনফিনিটি না, ইনআইডেন্টিফাই হয়ে যেত, অর্থাৎ অনির্ণয় বা অসংজ্ঞায়িত হয়ে যেত। আচ্ছা, আপনি এই জায়গায় ক্লিয়ার কিনা আমি আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি, দেখুন আপনার কনফিউজড দূর হয়ে যাবে আশা করি, আমি নিজেই কনফিউজড ছিলাম। তো 1 নাম্বার কথা 0 + 5 সেটা কত হবে? 0। 2 নাম্বার কথা 0 - 5 সেটা কত হবে? 5 - 5। 3 নাম্বার কথা 0 × 5 গুণ করলে কত হবে? সেটা 0 হবে। 4 নাম্বার কথা এই 0কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 0। জাস্ট এটাই ব্যতিক্রম, এটাই একটু মনে রাখতে হবে। যেমন এই 5কে 0 দিয়ে ভাগ করা যাবে না, সেটা কত হবে? এই যে ইনফিনিটি। তো আমরা এখন এই সংখ্যাটাকে বা এই যে এইটাকে, অর্থাৎ অনির্ণয় সংখ্যাটাকে আমরা 1/0 বলবো। আমরা কোথাও যদি 1/0 বলি সেটাই হবে কি? অনির্ণয়। আমরা এই জিনিসটা বসাইতে পারবো। এখন আসি, অমূলদ সংখ্যার সাথে যাই কিছু যোগ করি না কেন সেটা অমূলদ সংখ্যাই হবে। মানে মেইন কথা হচ্ছে যে ইনফিনিটির সাথে, অর্থাৎ এটাকে ইনআইডেন্টিফাই বা অনির্ণয় বা ইনফিনিটি যাই বলি না কেন, এটার সাথে যদি আমি 5 যোগ করি সেটাও ইনফিনিটি থাকবে, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি সেটাও ইনফিনিটি থাকবে, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি সেটাও ইনফিনিটি থাকবে, যাই কিছু করি না কেন সেটা ইনফিনিটি থাকবে। তো সেম ভাবে অমূলদ সংখ্যার সাথে আমি যাই কিছু করি না কেন সেটা কিন্তু অমূলদ সংখ্যাই থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে এই জায়গা থেকে, একটু চিন্তা করুন যে আপনাকে 5টা সংখ্যা দিয়ে বললো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। যেমন 1 0 5 3 2। এখন বললো আপনাকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। এই যে 5টা ডিজিট দিয়ে, অর্থাৎ এই 5টা ডিজিট দিয়ে আপনাকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বললো। আপনি কিভাবে তৈরি করবেন? দেখুন, সবচেয়ে ছোটটা আগে বসাবেন, সিরিয়ালি বসাবেন, কিন্তু এই 0 1 5 0 1 2 3 5 এইভাবে যদি বসান তাহলে কিন্তু এই যে এখানে 5 ডিজিটের সংখ্যা হচ্ছে না। দেখুন এখানে কয় ডিজিট হচ্ছে? 4 ডিজিট হচ্ছে। আপনাকে 5 ডিজিট বানাইতে হবে, তার মানে কি শূন্য থাকলেও শূন্য প্রথমে বসানো যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার কথা। তাহলে শূন্যটা আপনাকে পরে বসাইতে হবে। কিরকম? এই যে 1 বসাইলেন, শূন্য, তারপরে সিরিয়াল অনুযায়ী বড় সংখ্যাটা বসান 2 3 5। দেখুন তো এই 5টা অঙ্ক দিয়ে এর চাইতে ছোট সংখ্যা আপনি বানাইতে পারবেন কিনা? পারবেন না। আপনি একটা সংখ্যাকেও যদি একটু এদিকে রাখেন দেখবেন বড় হয়ে যাচ্ছে। আর আমি যদি বলতাম সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত হবে, এটা ইজি হতো। সবচেয়ে বড়টা আগে লিখতাম, 5 আগে লিখতাম, তারপরে 3 লিখতাম, তারপরে 2, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 0। এটাই কিন্তু সবচেয়ে বৃহত্তম সংখ্যা হতো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার অন্তর কত, এটা যদি আসে তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেব। তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন দিতেছি, এইটার সমাধানটা কি হবে একটু বলুন। যে আমি বললাম 3 অঙ্কের, যেমন হচ্ছে 0 1 5, এই 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? এটা একটু কমেন্টে জানান। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত?
বলেন এটার অন্তর কত হবে? দেখুন এটা কিভাবে বের করব, বৃহত্তম সংখ্যা কত, এই যে সবচেয়ে বড়, তারপরে তারপরেরটা, তারপরে এটা, এই যে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত, এই যে 105, অন্তর কত হবে, অন্তর কত হবে, এই যে এখানে 10 থেকে 5 বাদ দিলাম 5, আর হচ্ছে এখানে 100 বাদ দিলে হচ্ছে 405, অর্থাৎ 510 থেকে 100 বাদ দিলে 405, এটাই কিন্তু আনসার, এটাই আনসার। তাহলে আশা করি এভাবে আপনি বের করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা এই অঙ্ক বা ডিজিট নিয়ে আর কোনো প্রবলেম নাই আশা করি। এখন হচ্ছে আমরা টাইপ 3 তে চলে যাব। টাইপ 3 টা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আমরা এই মৌলিক সংখ্যার বিষয়টা দেখব। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটাকে আমরা কিভাবে বের করব, আমরা মৌলিক সংখ্যাটাকে কিভাবে বের করব, যেমন হচ্ছে ধরে নিলাম আমরা 15, এখন এই 1 এবং 15 ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগশেষ করা যাবে কিনা, অর্থাৎ নিঃশেষে বিভাজন করা যাবে কিনা, অর্থাৎ এটাকে ভাগ করা যাবে কিনা, আমরা যেটা বুঝি। যেমন এই 15কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15, ভাগশেষ শূন্য হয়ে যাবে। আবার 5 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে, 3 5 15, তাহলে এটাকে 3 দিয়েও ভাগ করা যায়, আবার হচ্ছে 5 দিয়েও ভাগ করা যায়। তার মানে কি এটা কিন্তু মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ এটাকে যে 1 এবং 15 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করা যায়। যদি অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে মৌলিক সংখ্যা না। যেমন আমরা 7, এই 7 রে 1 এবং 7 ব্যতীত অর্থাৎ 7 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে না, 5 দিয়ে যাবে না। তাহলে এইটা কি মৌলিক সংখ্যা, এটাকে আমরা প্রাইম নাম্বার বলবো। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এটাকে আমরা ভাগ করতে পারবো, এটা কিন্তু কোনো ব্যাপার না। তাহলে আমরা যদি এরকম 13 মৌলিক সংখ্যা কিনা, এই 1 আর 13 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা কি মৌলিক সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 17 হচ্ছে মৌলিক সংখ্যা, এই 1 আর 17 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বাট 16 মৌলিক সংখ্যা নয়, কারণ 1 আর 16 ব্যতীত অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা না। একটা সংখ্যা দিয়েও যদি ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা না। যেমন হচ্ছে আমরা যদি অন্য যে কোনো সংখ্যাটাকেই হোক না কেন, অন্য একটা সংখ্যা দিয়েও যদি ভাগ করা যায় তাহলে সেটাও মৌলিক সংখ্যা হবে না। যেমন হচ্ছে আমরা যদি 8 নেই, 8 রে 1 আর 8 ব্যতীত 4 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, তার মানে কি এটা মৌলিক সংখ্যা না। তার মানে মৌলিক সংখ্যা বোঝার উপায় কি, 1 এবং ওই সংখ্যা দিয়া, যে সংখ্যাকে মৌলিক সংখ্যা বের করতে চাচ্ছি ওই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না করা যায় তাহলে সেটাই হবে কি মৌলিক সংখ্যা, আর ভাগ করা গেলে মৌলিক সংখ্যা হবে না। তো এই মৌলিক সংখ্যা থেকে আপনাকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই মৌলিক সংখ্যা থেকে, এই মৌলিক সংখ্যা থেকে আপনার একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সেটা কি, সেটা হচ্ছে আপনাকে একটু মনে রাখতে হবে, ফোন নাম্বার আকারেও মনে রাখা অনেক কঠিন। তো আমি বলবো যে আপনি হিসাব বের করে করে মনে রাখবেন। যেমন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি সেটা আপনি একটু হিসাব করবেন। 1 থেকে 10 এর ভিতরে কে কে আছে, এর ভিতরে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। আচ্ছা, অনেকেই বলতে পারে 1 কি মৌলিক সংখ্যা কিনা, না 1 মৌলিক সংখ্যা না, 1 ব্যতীত। কারণ কি 1 সবসময় তো 1 আর ওই সংখ্যা, যেমন 15, এই যে 15 এর মৌলিক সংখ্যা বের করতে গেলে তাহলে 1টাকে আমরা বলবো সহমৌলিক, 1কে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 কিন্তু মৌলিক না, 1 হচ্ছে সহমৌলিক সংখ্যা।
এটা একদম ব্যতিক্রম, এটা একদম ইউনিক। এক এক হচ্ছে সহমৌলিক সংখ্যা, এক মৌলিক সংখ্যা না, কারণ এই এককে এক আর এক ব্যতীত মানে দুইটাই দেখুন সেম হয়ে গেছে, এই জায়গাটাতে সমস্যা। আর এইখানে কিন্তু সেম না, 1 এবং 15, তো একটা ডিস্টেন্স আছে। তো এই জন্য এক হচ্ছে সহমৌলিক, এক কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, এই চারটি। এবং এই চারটির ভিতরে এই 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়, একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড় এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 2 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তো এর চাইতে ছোট কিন্তু আর মৌলিক সংখ্যা নাই, এটা একটু মাথায় রাখতে হবে। তো এইভাবে আপনি লিস্ট করবেন 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20, তারপর হচ্ছে 21 থেকে কয়টা 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। এভাবে আপনি খাতায় 300 পর্যন্ত একটা লিস্ট করবেন, আপনি হিসাব করে করে বের করবেন। আপনি এই ফোন নাম্বার আকারে মনে রাখতে যাবেন না, যেমন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এইভাবে, যেমন হচ্ছে 44, 22, পরে হচ্ছে 3, 22, তারপর হচ্ছে 3, 2, 1, এটা কিন্তু মনে থাকে না। যেমন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, তারপর হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা, তারপর হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত 3টা। এইভাবে মনে থাকে না আসলে, এইভাবে মনে রাখা একটু কষ্ট। তো আমি বলবো কি, খাতায় লেখে লেখে বের করে ফেলেন, এটাই বেস্ট, এটাই বেস্ট। আচ্ছা, কোনো কিছু শূন্যের পাওয়ার যদি আমরা একটু চিন্তা করি, শূন্যের আরেকটু জিনিস বাকি ছিল, সেটা আমি একটু বলি। শূন্যের পাওয়ার, যেমন a টু দি পাওয়ার 0, এই যে a টু দি পাওয়ার 0 মানে 1, তারপরে x টু দি পাওয়ার 0 মানে কি 1, অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার দিলে সেটা কি হয়ে যাবে, 0 দিলে সেটা 1 হয়ে যাবে, যাই কিছু থাক। এখানে যদি একটা বইও থাকে, এই বইয়ের পাওয়ারটা যদি আমি 0 দিয়ে দেই, সেটাও কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে কোনো কিছুর পাওয়ার দিলে সেটা 1। এখন 0-র পাওয়ার 0 দিলে কি হবে, 0-র পাওয়ার 0 এটা দেওয়া যাবে না, এটা অসংজ্ঞায়িত। 0-র পাওয়ার 0 এটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত। যেমন হচ্ছে 100-কে 0 দিয়ে ভাগ করলে যে ইনফিনিটিটা আসে, অর্থাৎ অসংজ্ঞায়িতটা হয়, ওইটাই হবে। 0-র পাওয়ার যদি আমরা 0 দেই, তাহলে সেটাও কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। তো এটা কিন্তু ঠিক আছে, বাট এটা একটু ঝামেলা, এটা মনে রাখতে হবে। তো একটা জিনিস হচ্ছে 0-র পাওয়ার 0, সেটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন হচ্ছে 0-র পাওয়ার যদি 0 না থেকে অন্য কিছু থাকে, যেমন এই যে a টু দি পাওয়ার 0 যেরকম চিন্তা করলাম না, এখন হচ্ছে 0-র পাওয়ার হচ্ছে যেমন 10, 0-র পাওয়ার হচ্ছে 11, 0-র পাওয়ার হচ্ছে 12, তাহলে সেটা কত হবে 0। কেন, একটু চিন্তা করেন, 0-র পাওয়ার 2 মানে কি, 2টা 0-র গুণফল, সেটা তো 0ই হবে। 0-র পাওয়ার 3 মানে কি, 3টা 0-র গুণফল, সেটা তো 0ই হবে। এটা এরকম আর কি। তো 0-র ব্যাপারটা আমরা ক্লিয়ার। এখন আমরা মৌলিক সংখ্যাটাও বুঝছি কিনা, এখন আসি আমরা সহমৌলিক। আমরা সহমৌলিক বলতে 1 কে বুঝি, কিন্তু সহমৌলিকের আরেকটা সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে সহমৌলিক আপনাকে একটু বুঝতে হবে, এটা থেকে অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে। সেটাকে আমরা কু প্রাইম নাম্বার বলবো, সহমৌলিককে আমরা বলবো কু প্রাইম নাম্বার, কু প্রাইম নাম্বার। আপনাকে ইংলিশগুলো মাথায় রাখতে হবে, কিন্তু আদারওয়াইজ হচ্ছে আপনি ব্যাংকের পরীক্ষা দিতে গেলে আটকে যাবেন, কারণ ব্যাংকের ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু এই ইংলিশেই থাকে, সবকিছু ইংলিশেই থাকে। তো প্রাইম হচ্ছে, প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা, এটা তো জানি। আর কু প্রাইম নাম্বার হচ্ছে সহমৌলিক সংখ্যা। কু প্রাইম নাম্বার আমরা কিভাবে বুঝবো, কু প্রাইম নাম্বার বুঝার ওয়েটা কি, কু প্রাইম নাম্বার আমরা পাবো কিভাবে? কু প্রাইম নাম্বার হচ্ছে যাদের গসাগু, যাদের গসাগু, যাদের গসাগু 1, গসাগু 1, তাদেরকেই আমরা কি বলি, কু প্রাইম নাম্বার বলি। যাদের গসাগু 1, যাদের গসাগু 1 তাদেরকে কু প্রাইম নাম্বার বলি। যাদের গসাগু 1 তাদেরকে আমরা কি বলি, কু প্রাইম নাম্বার বলি। এইরকম একটা সংখ্যা যদি আমি বলি, যেমন হচ্ছে 12 এবং 7, একটু চিন্তা করে দেখেন তো,
12 এবং 7-এর গসাগু কত? গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ যে নাম্বারটি দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। যেমন হচ্ছে আমি এইরকম যদি বলি যে 15 আর হচ্ছে 25, 15 আর 25, তাহলে এই 15 এবং এই 25-কে দেখুন 5 দিয়ে ভাগ করা যায়। এই যে 15-কেও 5 দিয়ে, 25-কেও 5 দিয়ে, সর্বোচ্চ এটা দিয়েই ভাগ করা যায়। যেমন আমি 30 আর 40 এটাকে সর্বোচ্চ কত দিয়ে ভাগ করা যায়? 10 দিয়ে। সর্বোচ্চ কিন্তু 10 দিয়ে ভাগ করা যায়, এর বেশি দিয়ে ভাগ করতে পারবেন? পারবেন না। কিন্তু আবার কমেরও ভাগ করা যাইতো, যেমন হচ্ছে কত, এটাকে 2 দিয়ে ভাগ করা যাইতো না? যাইতো। 2 কিন্তু গসাগু না, গসাগু হচ্ছে 10। আপনাকে যদি আমি এটা বলি 30 আর হচ্ছে 45, এর মধ্যে গসাগু কত? দেখুন এটাকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে ভাগ করলে হবে না, এটাকে 3 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে ভাগ করলে হবে না। 3 এবং 5 কিন্তু গসাগু না। গসাগু কত? 15। এই 15 দুগুণে 30, 3 পূর্ণাঙ্গ 45, এই 15ই হচ্ছে সর্বোচ্চ নাম্বার, যেই নাম্বার দিয়ে এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। সর্বোচ্চ নাম্বার হচ্ছে 15, এই 15 দিয়ে এই দুইটাকে ভাগ করা যায়, তাহলে এই 15 হচ্ছে গসাগু। এখন এই গসাগুর মানটা যদি 1 থাকতো তাহলে এই দুইটা সংখ্যা হইতো কি? সহমৌলিক সংখ্যা। এই গসাগুটা যদি 1 হইতো তাহলে এই ক্রমজোড়টা হইতো সহমৌলিক সংখ্যা। এখন দেখুন এই 12 আর 7-এর মধ্যে এমন কোন সংখ্যা আছে এই দুইটাকে ভাগ যায়? যায় না, কিন্তু 1 আছে, 1 দিয়ে এই দুইটাকে ভাগ যায়। তাহলে এই ক্রমজোড়টা হচ্ছে কি? ক্রু প্রাইম নাম্বার। এই ক্রমজোড়টা এই দুইটাকে আমরা বলবো একসাথে, এই দুইটাকে একসাথে বলবো কো প্রাইম নাম্বার, যেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা ক্লিয়ার কিনা? যেমন হচ্ছে আমরা 25 আর হচ্ছে 29, দেখুন এই 25 আর 29-এর ভিতরে কি অন্য কোনো নাম্বার আছে যেটা দিয়ে এই দুইটাকে ভাগ যায়? না, শুধু 1ই আছে। তাহলে এই দুইটা হচ্ছে কু প্রাইম নাম্বার, এই দুইটা কু প্রাইম নাম্বার, এটা কু প্রাইম নাম্বার, এটা কিন্তু কু প্রাইম নাম্বার না। যেমন এটাও কু প্রাইম নাম্বার না, এটাও কু প্রাইম নাম্বার না। এখানে যদি আমি 10 আর 20 বলি, এটা কু প্রাইম নাম্বার না, কারণ কি? দুইটাকে 10 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা দেখব দুইটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা না যায় তাহলে সেটাই হচ্ছে কি? কু প্রাইম নাম্বার। তাহলে আমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, পারফেক্ট নাম্বার আমরা কাদেরকে বলবো? পারফেক্ট নাম্বার, এটাও হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। পারফেক্ট নাম্বারটা দেখতে হবে। আমরা পারফেক্ট নাম্বার কিভাবে বুঝবো? পারফেক্ট নাম্বার, আমরা পারফেক্ট নাম্বার কিভাবে পাবো? যেটাকে আমরা বলি যুগ সিদ্ধ নাম্বার বা সঠিক নাম্বার। যুগ সিদ্ধ নাম্বার বা সঠিক নাম্বার, এটা আমরা কিভাবে পাবো? পারফেক্ট নাম্বার, যুগ সিদ্ধ বা সঠিক নাম্বার, এটা আমরা কিভাবে পাবো? পারফেক্ট বা যুগ সিদ্ধ বা সঠিক নাম্বার। যেমন হচ্ছে আমরা যদি 6 এর কথাটাই বলি, এই 6 এর উৎপাদক বের করতে হবে। 1 ইন্টু 6 গুণফল হচ্ছে কি? 6। তারপর হচ্ছে 2 ইন্টু 3 গুণফল হচ্ছে 6। তারপরে 3 ইন্টু 2, তার মানে এই যে এডি উৎপাদক, এই যে এই কয়টাই উৎপাদক, আমরা এদের উৎপাদক বলতে পারি এই কয়টাই। তাহলে এর উৎপাদকের, আমরা এর উৎপাদকের এই সংখ্যা ব্যতীত, এই যে 6 ব্যতীত অন্য কয়টা সংখ্যা পাইছি? অন্য সংখ্যা কয়টা? 1, 2 আর 3, এই তিনটা সংখ্যা। কারণ এইটার এই 6 ব্যতীত বাকি উৎপাদক গুলা লাগবে। এদের যোগফল, এদের যোগফল কত? এদের যোগফল যদি ওই সংখ্যার সমান হয়, এইটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, এদের যোগফল ওই সংখ্যার সমান হইতে হবে। এদের যোগফল ওই সংখ্যার সমান। এখন এই সংখ্যাটাকে যদি আমরা উল্টাইয়া লিখি, মানে এইভাবে, অর্থাৎ 1/2, 1/1, 1/2, 1/3, 1/3, এদের যোগফল যদি 2 এর সমান হয়, মানে এদের যোগ করলে 2 হবে, এই দুইটা কন্ডিশন যদি মানে, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, যে সংখ্যাটা নিব ওই সংখ্যার উৎপাদকের যোগফল তার সমান এবং ওই সংখ্যার বিপরীত রাশিগুলোর সমষ্টি যদি 2 হয়, তাহলে সেটাই কি? পারফেক্ট নাম্বার। তাহলে এরকম আরেকটা নাম্বার আছে 24 বা 28। 28 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে দেখুন এদের যোগফলটা কিন্তু সেমই পাবো, মানে 28 পাবো। কিরকম? 28 কে যদি ভাঙি 1 ইন্টু 28, তাহলে সেটা কত হয়? 28। তারপরে 2 ইন্টু 14, তাহলে 28।
তারপরে 3 যাবে না, তার মানে 4, 4 7 28, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, আবার 7 দিয়ে যাবে, তার মানে এই যে এদের যোগফল, এই যে এদের যোগফল 28 ব্যতীত, তার মানে 1 + 2 + 4, এই যে 1 2 4 + 7 + 14, এদের যোগ করলে কত হয় 28। এখন এদের যদি আমরা এইভাবেও যোগ করি 1/1, 1/2, 1/4, 1/7, 1/14, এদের যোগফল হবে 2। তাহলে এরা কি, এই যে এর এইরকম যদি দুইটা কন্ডিশনই হয় তাহলে সেটাই হচ্ছে কি পারফেক্ট নাম্বার, অর্থাৎ সঠিক নাম্বার। তাহলে আমরা পারফেক্ট নাম্বার বা সঠিক নাম্বার বা হচ্ছে যুগসিদ্ধ নাম্বার কিভাবে বের করব বুঝতে পারছি তো? এটাই যুগসিদ্ধ, এটাই পারফেক্ট নাম্বার, এটাই সঠিক নাম্বার। তাহলে এইভাবে কিন্তু বের করা যাবে, যে কোনো নাম্বারের বের করা যাবে, আপনারা চেষ্টা করবেন। তো মডুলাসের ব্যাপারটা আসি এখন। মডুলাস, মডুলাস আমি জানি মডুলাস সম্পর্কে অনেকেরই ধারণা আছে। এই যে এটাকে মডুলাস বলা হয়, এর ভিতরে যদি মাইনাস মানও দেই তাহলে সেটাও কি হয়ে যাবে প্লাস মান, এটার ভিতরে যদি আমি প্লাস মানও দেই সেটা কি হয়ে যাবে প্লাস মান, মানে মডুলাস হচ্ছে প্লাস করে দেওয়া, জাস্ট এইটুকুই মডুলাস নাম্বার। তো এই ব্যাপারগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। এখন হচ্ছে আপনাকে জানতে হবে জোড় বেজোড় কোনটা। জোড় বেজোড়, জোড় বেজোড় নাম্বার চিনতে হবে, জোড় বা বিজোড় নাম্বার, জোড় বা বিজোড়, এটা একদম ইজি, আশা করি 2 দিয়ে ভাগ করা গেলেই জোড়, শুধু শূন্য ব্যতীত। শূন্য জোড়, এটাও কিন্তু জোড় সংখ্যা, কিন্তু এটা ছাড়া বাকি সকল সংখ্যাকেই 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 পাই তাহলে সেটা কি হবে জোড় সংখ্যা হবে, বাকিগুলো হবে কি বিজোড় সংখ্যা। এইভাবে আমরা জোড় বিজোড় নির্ণয় করতে পারবো। এখন হচ্ছে বিভাজ্য এবং হচ্ছে ভাজক সংখ্যা, এটা নির্ণয় করবো। আর হচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি, এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের ম্যাথ ঢুকিয়ে দিছে, ওইগুলা কিন্তু করা যাবে না এখনই, ওইগুলো হচ্ছে আপনাকে পরে করতে হবে। পাটিগণিতের অঙ্ক কিছু ঢুকিয়ে দিয়েছে, বীজগণিতের অঙ্ক কিছু ঢুকিয়ে দিয়েছে, ওইগুলা করা যাবে না। আমি যতটুকু পড়াচ্ছি ঠিক ততটুকু পড়লেই হবে, আর বাকি তেমন কিছু পড়া লাগবে না। তো আমরা হচ্ছে মোটামুটি এইটুকু তো কমপ্লিট করলাম, এইটুকুই মোটামুটি এনাফ। এরপর হচ্ছে আমি কিছু প্রবলেম সলভ করাচ্ছি, এই প্রবলেমগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, এগুলা হচ্ছে এখন আমরা সলভ করব। তাহলে আমাদের মোটামুটি আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে যত তত দিয়ে থাকে, এই প্রবলেমটা এসেছিল একটা চাকরির পরীক্ষায়, সেটা আমি একটু সলভ করে দেই। এটা কিভাবে সলভ করবেন, একটি সংখ্যা 999 থেকে যত ছোট 797 থেকে তত বড় সংখ্যাটি কত, সংখ্যাটি কত, এটা কিভাবে বের করব? এই যে একটা সংখ্যা যেমন হচ্ছে যে 9999 থেকে এই এক্সটা যতটুকু ছোট, এই এক্সটা যদি ধরেন 100টুকু 100র পরিমাণ ছোট হয়ে থাকে, তাহলে আবার বলতেছে এইটার থেকে ঠিক ততটুকুই বড়, মানে এই 100 থেকে 100 বেশি, মানে এই 99 মানে এই যে 999 থেকে যদি 100 কম হয়ে থাকে এক্স, তাহলে এই এক্স থেকে 100 কম কিন্তু হবে যেটা 797। তাহলে এইটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, এইখানে যতটুকু কম ঠিক ততটুকু কম কিন্তু এই জায়গাতে। তাহলে একটা কথা বুঝতেছি না যে এইটার পার্থক্যকে এই 2 ভাগে ভাগ করে দিতেছি, তাহলে এটাই তো আমরা বুঝতেছি। তাহলে এই যে 999 এটা থেকে বিয়োগ করলাম কত 797, ভাগ করে দিই 2, এই যে অর্ধেক করে, এইটাই এখন হচ্ছে এটা থেকে বিয়োগ করব বা এটার সাথে যোগ করব এই সংখ্যাটা, তাহলেই আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব। আপনি একটু চিন্তা করে দেখেন আপনি বুঝছেন কিনা। দেখুন, এই যে 999 থেকে যদি 20 কম হয় এক্স,
তাহলে এই যে 797 থেকে 20 বেশি হবে এক্স। কেন এই যে কথাটাই তো বলছে এখানে, একটি সংখ্যা 999 থেকে যত ছোট, এই যে 999 থেকে যত ছোট, আমি ধরলাম 20 ছোট, তাহলে এই যে 797 থেকে তত বড়, তাহলে 797 থেকে এটা যদি 20 ছোট হয়ে থাকে তাহলে এটা 20 বড় হবে। তাহলে আমাদের এই দুইটার যে পার্থক্য, তাহলে এখানে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই 999 থেকে 797 বাদ দিলে কত থাকে, এখানে বাদ দিলে আমরা বিয়োগ ফল পাচ্ছি কত, এটা হচ্ছে 700 আর এটা হচ্ছে 900, তার মানে হচ্ছে 200, আর এখানে হচ্ছে 2, তাহলে 202 কে কি করলাম 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 101। তাহলে এই 999 থেকে এই সংখ্যাটা এক্সটা কত ছোট, 101 ছোট। আবার হচ্ছে এই 797 থেকে কত বড়, 101 বড়। আপনি দুইটা যোগ করে দেখেন একই সংখ্যা আসবে। এই যে 999 এর সাথে আপনি এই যে এটা বিয়োগ করেন, এটা বিয়োগ করেন আর এটা যোগ করেন, দেখুন এইটার সাথে যদি 101 যোগ করেন কত হয়, 898। এই যে এটা 898, দেখুন এই যে 999 থেকে 101 বিয়োগ করেন কত হয়, এই যে 898, এইটাই হবে। তাহলে আপনি বুঝতে পারছেন কিনা 898, আমি বাংলা ইংলিশ মিক্সার করে ফেলছি, আপনি এটা একটু দেখবেন, 898। ক্লিয়ার এই ব্যাপারটা? তাহলে যত তত অঙ্ক আসলে পারবেন, এইটাই কিন্তু সিস্টেম, এই সিস্টেমেই কিন্তু ম্যাথ করতে হয়। কিছু ম্যাথ ব্যতিক্রম থাকবে, ওইগুলো হচ্ছে আমি ধীরে ধীরে করাবো কিন্তু। তাহলে আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, দেখি এটা আপনি নিজে নিজে করতে পারেন কিনা। একটি সংখ্যা 80 হতে যত বড়, একটি সংখ্যা 80 হতে যত বড় এবং 130 হতে তত ছোট, সংখ্যাটি কত? 130 হতে তত ছোট সংখ্যাটি কত? ব্যাপারটা হচ্ছে এরকম, 80 থেকে এক্সটা যতটুকু বড়, মানে এর চাইতে যতটুকু বড়, আমি বড় কত জানি না, আবার হইতেছে কি 80 থেকে যত বড়, আবার হচ্ছে যে 130 থেকে ঠিক ততই ছোট হবে, ততই ছোট হবে। তাহলে এখানে যদি 80 থেকে 20 বড় হয়ে থাকে, তাহলে 130 থেকে 20 ছোট হবে এরকম। তাহলে আমি আগে এই দুইটার পার্থক্য বের করি, 130 মাইনাস 80, তাহলে পার্থক্য কত, 50। এখন এইখানে 50-এ 2 ভাগ করে দিই, তাহলেই তো হয়ে গেল, কারণ এইখানে অর্ধেক এইখানে অর্ধেক। তাহলে 80 থেকে 25 ছোট হবে, মানে 80 থেকে 25 বড় এবং 130 থেকে 25 ছোট, তাহলে কত, 105। এই যে 130 থেকে 25 বাদ দিছি, এত ছোট, এই যে 105, বা আপনি 80-র সাথে 25 যোগ করেন, 105 হয়ে যাবে। তাহলে আর এই ধরনের প্রবলেম থাকার কথা না। তাহলে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো তো নাকি? আশা করি পারবো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতে হবে প্রচুর পরিমাণে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আর তেমন তো আর বেশি লেট করব না, তবে আমি বলতেছি যে আমরা টোটাল 36টা চ্যাপ্টার পড়বো এবং এখন থেকে রেগুলার লাইভ ক্লাস নিব। 36টা চ্যাপ্টারেরই আমরা কিন্তু একদম সবগুলা জিনিসই পড়বো, কোনো কিছুই বাদ দিব না। ঘুরে ফিরে তো প্রায় একই রকম ম্যাথমেটিক্সে, তো 36টা চ্যাপ্টারেরই আপনাকে নোট করতে হবে। এই নোটগুলা কিন্তু আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, অর্থাৎ 01876142101 এই নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দিবেন, আমি আপনার নোটটা চেক দিব। আর নোট অবশ্যই দরকার, নোট বাধ্যতামূলক, জরুরি। আমি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলছি, আসলে ক্লাসগুলো আরো দ্রুত নেওয়া দরকার ছিল, আমি নিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আজকেও মনে হয় ক্লাসটা শেক করতেছে, একদম গুছালো না। মেবি এরপর থেকে আর এরকম হবে না, যদিও বাস্তব সংখ্যার আরেকটা ক্লাস আছে, ওইটা দেখে নিতে পারবেন খাতায়। আর খাতায় না ভালো লাগলে এখানেও দেখতে পারেন। আর নেক্সট থেকে আশা করি এই প্রবলেমটা থাকবে না, এই প্রবলেমটা সলভ করে ফেলবো। আর হচ্ছে আপনাদের মানে নোট করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আমি যেই ক্লাসটাই করাই না কেন, যতটুকুই করাই না কেন, সেটা আপনি নোট করবেন, নোট মেক করে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দিবেন। স্ক্যামার একটা
সফটওয়্যার রয়েছে, আপনি একটু প্লে স্টোর থেকে দেখবেন SCN স্ক্যান ক্যামার, আপনি এটা লিখে সার্চ দিন, তাহলে আপনি যে সফটওয়্যারটা পাবেন ওই সফটওয়্যার দিয়ে আপনি হচ্ছে পিডিএফ মেক করে আমাকে এই নাম্বারে পাঠিয়ে দেবেন, আমি আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার মানে আপনার নোটটা দেখবো। আর হচ্ছে আপনার যদি প্রবলেম থাকে সেটা অবশ্যই খাতায় লিখে, পড়তে গিয়ে আপনার যে প্রবলেম হয় না সেটা খাতায় লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন। এতে করে আমি যখন প্রবলেম সলভ ক্লাস নিব আপনাদের, তখন হচ্ছে ওইটা কভার করে দেবো। আশা করি আপনার মোটামুটি কভার হয়ে যাবে, সবকিছুই কভার হয়ে যাবে। আপনি বাস্তব সংখ্যার কিন্তু চ্যাপ্টারগুলা প্রথম চ্যাপ্টারটাই বইয়ে কিন্তু অনেক এলোমেলো ভাবে দেওয়া, অনেক কিছু দিয়ে রাখছে, আসলে এত কিছুর দরকার নাই ওইখানে, কারণ এগুলাই আমরা পরবর্তীতে ধীরে ধীরে পড়বো। আমরা ঐকিক নিয়মে গিয়ে পার্সেন্টেজ পড়বো। আমি একটা চ্যাপ্টারই রাখছি যেটা হচ্ছে বর্গমূল এবং গণমূল, পরে হচ্ছে পুনঃপুনিক, এগুলা শিখাবো। তো ওই চ্যাপ্টারেই কিন্তু আমরা এটা কভার করবো। আর আজকে রাত 9টায় কিন্তু ফ্রি লাইভ ক্লাস রয়েছে, ওই লাইভ ক্লাসটা করবেন আশা করি। 9টায় না, সরি 10টায়। তো ওই লাইভ ক্লাসটা করবেন, ওই লাইভ ক্লাসটা করলে এই চ্যাপ্টারটাই মনে হয় পড়াবো মেবি, এখনো ফাইনাল ডিসিশন না যে কোন চ্যাপ্টারটা পড়াবো, তবে অনেকটা সম্ভাবনা রয়েছে এই চ্যাপ্টারটা পড়াবো। তো আশা করি আপনি ওই লাইভ ক্লাসে জয়েন হলে কভার হয়ে যাবে, এইখান থেকেও কভার হোক বা ওইখান থেকেও কভার হোক, এক জায়গা থেকে কভার হওয়াই মেন কথা। আপনি পারলেই হচ্ছে, যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন পারলেই হচ্ছে, আশা করি পারবেন। তো এই জায়গায় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা মানে আমি স্কিপ করে চলে গেছি, বিভাজ্য। বিভাজ্য এইটা নির্ণয় করতে হবে। আচ্ছা যাই হোক, আপনারা সবাই রাতে যদি লাইভ ক্লাসে জয়েন থাকেন, এই বিভাজ্য নিয়ে আমি একদম ক্লিয়ার কনসেপ্টটা দেখাবো। আশা করি ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা এই বাস্তব সংখ্যার একটা অংশ, এটা জানা থাকা দরকার। এটা অবশ্য আমি বীজগণিতে পড়াবো এই বিভাজ্যর ব্যাপারটা, মানে ভাগশেষ কিভাবে নির্ণয় করা যায়, বা একটা সংখ্যা ভাগশেষ হবে কিনা, বা একটা সংখ্যা বিভাজ্য হবে কিনা, এটা কিভাবে বের করা যায় সেটা বীজগণিতে রয়েছে। তো টেনশনের কিছু নাই, একটা টপিক যদি বাতও পড়ে যায় সেটা কিন্তু আরেকটা চ্যাপ্টারে গিয়ে ইনক্লুডেড হয়ে যাবে, চিন্তার কিছু নাই। তো আশা করি এখন থেকে রেগুলার ক্লাস করবেন সবাই, আর লাইভ ক্লাসটা লাইভে থেকেই করার চেষ্টা করবেন, আর সবচেয়ে বেস্ট হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস জানিয়ে দেওয়া হবে গ্রুপেই কখন কয়টায় কোন সময় হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।